প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে সেতী রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জেসমিন আক্তার লিনা 1975 সালের নভেম্বর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সেতী রোগ। এই রোগটি সম্পর্কে আসলে আমরা অনেকেই কম বেশি শুনেছি। তো আমরা অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নেব সেতী রোগটি আসলে কি। ধন্যবাদ। সেতী রোগটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় যে সাদা সাদা কিছু ছোপ ছোপ পড়ে যায়, সাদা সাদা দাগ হয়ে যায়। তো এটা কি সাধারণ ভাষায় সেতী রোগ বলা হয়ে থাকে। আমরা মেডিকেল টার্ম হচ্ছে ভিটিলিগো। তো এটা যেটা হয় কি, পেশেন্টরা খুবই ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে, কি রোগটার প্যাটার্ন সম্পর্কে বা রোগটা কেন হচ্ছে। অনেকে এটাকে অভিশাপ বলে মনে করে। তো এই সমস্ত কারণে দেখা যায় যে একটা আতঙ্ক, এই রোগটা নিয়ে একটা আতঙ্ক বিরাজ করে দর্শকদের মধ্যে। তো এখানে হচ্ছে যে সেতী রোগটা আসলে যেটা হচ্ছে যে আমাদের চামড়ায় যে মেলানোসাইট বলে একটা সেল রয়েছে, যেটা ত্বকের যে কালার পিগমেন্টেশনের জন্য দায়ী, সেটা মেলানোসাইটের উপর কিন্তু আমাদের সাদা চামড়া নাকি কালো চামড়া, বিভিন্ন ধরনের কালার, এগুলো কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে যে এই মেলানোসাইটটাকে ডিস্ট্রাকশন হয়ে যায়, ধ্বংস হয়ে যায় মেলানোসাইটটা এই সেতী রোগে। আচ্ছা, তো এখানে আমি যদি আরেকটু ডিটেলস কারণটা বলি, তাহলে হচ্ছে যে এখানে সেতী রোগ কেন হচ্ছে এটা নিয়ে বেশ কিছু হাইপোথিসিস রয়েছে। তার মধ্যে হচ্ছে বংশগত কারণ। অনেকেই মনে করেন যে আমার কি এটা বংশগত কারণে হলো কিনা। বলা হয়ে থাকে যে তার বাবা মার থাকলে বা পরিবারের অন্য আমার বাবা মার কারণ নাই, আমার কেন হলো, এরকম একটা প্রশ্ন কাজ করে। তো এখানে হচ্ছে এটা বংশগত কিছুটা জেনেটিক ফ্যাক্টর এখানে ভূমিকা আছে, কিন্তু সেটা খুবই কম। অর্থাৎ বাবা মা দুজনেরই যদি সেতী থাকে তাহলে তার সন্তানের সেতী হওয়ার সম্ভাবনা মাত্র 30%। আচ্ছা, অর্থাৎ সেটা খুবই কম, অত বেশি না। কিন্তু এখানে অন্য যে ফ্যাক্টরগুলো আসে সেটা হচ্ছে যে অটোইমিউন, যেটা আমি বলছিলাম। অটোইমিউন ডিজিজ হচ্ছে অর্থাৎ আপনার শরীরের ইমিউন সিস্টেম ঠিকমতো কাজ করছে না। ইমিউন সিস্টেম ঠিকমতো কাজ না করে সে তার নিজের সেলকেই, তার যে কাজ, যে আমরা বাইরের কোনো ফরেন পার্টিকেলস আসলে অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলোকে ধ্বংস করা কাজ, সেটা না করে সে ত্বকের নিজের সেলকে ফরেন হিসেবে আইডেন্টিফাই করে এবং সেটাকে ডিস্ট্রাকশন করে। তো ভিটিলিগোতে যেটা হয় যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেই মেলানোসাইটটাকে ফরেন হিসেবে আইডেন্টিফাই করে সে কিছু কিছু জায়গায় মেলানোসাইটকে ধ্বংস করে দিতে থাকে। এছাড়া আরো কিছু হাইপোথিসিস রয়েছে, যেটা হচ্ছে যে আপনার শরীরের সাইটোটক্সিক যে ইমিউন সিস্টেম সেটা মেলানোসাইটকে ধ্বংস করছে। আরেকটা রয়েছে নার্ভ থেকে কিছু টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, সেটা মেলানোসাইটকে ধ্বংস করছে। এরকম বেশ কিছু হাইপোথিসিস রয়েছে। কোনোটাই হচ্ছে, সবগুলাই কোরিলেট করতে পারে, ওভারল্যাপ হতে পারে, একসাথে হতে পারে, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করতে পারে। তো এই ফ্যাক্টরগুলো যখন কাজ করে তখনই দেখা যায় যে চামড়ায় কিছু কিছু জায়গায় সেতী হয় বা সাদা সাদা দাগ পড়ে যায়। মূল কারণটা আসলে এটাই। জি, ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে চামড়ায় আসলে সাদা সাদা দাগ পড়ে যাওয়া, এই লক্ষণগুলো ছাড়া এই সেতী রোগের কি অন্য আর কোনো উপসর্গ আছে? না, এটা আসলে সেতী রোগের মূল লক্ষণ হচ্ছে এই সাদা সাদা দাগ পড়ে যাওয়া। এছাড়া এখানে এই চামড়ায় আর কোনো ধরনের সমস্যা, যেটা হচ্ছে চুলকানি, জ্বালা পোড়া, এ ধরনের কিছু হয় না। তবে সেতীটা যখন আর্লি স্টেজে থাকে তখন অনেকে সামান্য একটু চুলকানি হচ্ছে এরকম কমপ্লেন করতে পারে, কিন্তু সেটা খুব সিভিয়ার কিছু না, খুবই সামান্য। এটার মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনার কসমেটিক ডিসফিগারমেন্ট, অর্থাৎ দেখতে খারাপ লাগে। এটা হচ্ছে মেইন সিমটম এটার। আর সোশ্যাল সমস্যা তো আছেই একটা। অনেকের আমরা যেটা দেখি যে শরীরে ছোপ ছোপ ভাবে দাগ নেই, কিন্তু শরীরের পুরোটাই প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া, সেটিও কি আসলে সেতী রোগের অন্তর্ভুক্ত? ধন্যবাদ। এখানে হচ্ছে আরেকটা ডিজিজ আছে, অ্যালবিনিজম। হ্যাঁ, অ্যালবিনিজমটা হচ্ছে এটা হচ্ছে জেনেটিক, এটা হচ্ছে বংশ, একটা জেনেটিক ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা দেখা যায় যে জন্ম থেকেই, ছোটবেলা থেকেই তার সেতীর
ইয়ে দেখা যায় এবং এটা সারা শরীরে, তার চোখের পিগমেন্ট, তার চুল সবকিছু কিন্তু সাদা হয়ে যায়। কিন্তু ভিটিলিগো যেটা, এটা কিন্তু জেনেটিক না, এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে তার ইমিউন ডিরেজমেন্টের কারণে। এবং এখানে দেখা যায় যে ভিটিলিগোতে আপনার সারা শরীর সাধারণত সাদা হয় না, তবে ইউনিভার্সাল ভিটিলিগো বলে একটা টাইপ আছে, সেখানে দেখা যায় যে সারা শরীর সাদা হয়ে যায়। এছাড়া ভিটিলিগোর যে অন্য টাইপগুলো রয়েছে, ভিটিলিগোর কিছু টাইপ রয়েছে, আমরা বলি যে ফোকাল অর্থাৎ একটা জায়গায় দুইটা জায়গায় হচ্ছে, সিগমেন্টাল অর্থাৎ বডির একটা পাশ জুড়ে হচ্ছে, তারপর হচ্ছে মিউকোজাল অর্থাৎ মুখে হচ্ছে, অ্যাক্রোফেশিয়াল মুখ বা মিউকাস মেমব্রেনে হচ্ছে যেটা আর কি, আর অ্যাক্রোফেশিয়াল এটা দেখা যায় যে ঠোঁটের চারপাশে, বিভিন্ন অরিফিসের চারপাশে এবং আঙ্গুলের মাথায় টাথায় হচ্ছে। আর একটা জেনারেলাইজড ভিটিলিগো যেটা শরীরের অনেকটা অংশ জুড়ে দুই পাশেই হয়। আর আরেকটা রয়েছে আপনার ইউনিভার্সাল ভিটিলিগো। তো এই ইউনিভার্সাল ভিটিলিগো যেটা, সেটা হচ্ছে আপনার একেবারে পুরো শরীরে সাদা দেখা যেতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকারভাবে বিষয়টি আমাদের বলেছেন। সেক্ষেত্রে যেটি আমরা দেখি যে আপনি বারবার বলছিলেন যে সামাজিক প্রতিবন্ধকতা, যাদের আসলে এই ধরনের উপসর্গগুলো আমরা দেখি সমাজে, আসলে তাদের নিয়ে নানা কথা হয়, সেক্ষেত্রে তাদের আসলে কি করণীয় বা তারা আসলে এই বিষয়গুলোকে কিভাবে সামলাবেন? ধন্যবাদ। জি। ভিটিলিগো রোগে আসলে রোগটা যতটা না কষ্ট দেয়, তার চেয়ে এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা পেশেন্টকে অনেক বেশি কষ্ট দেয়। কারণ দেখা যায় যে এই কারণে যে সে যেহেতু ডিজিজের প্যাটার্নটা বুঝতে পারে না, সে কারণে তার মনে বিভিন্ন প্রশ্ন যে এটা কি খারাপ কোনো রোগ কিনা, এটা আমার কেন হলো। এই রোগের কারণে তার মধ্যে বেশ কিছু সাইকোলজিক্যাল সমস্যা দেখা যায়। সে নিজেকে আইসোলেশন করে ফেলে, অন্যদের সাথে মিশে না, কেউ তাকে জিজ্ঞেস করবে বলে সে কোনো প্রোগ্রামে যায় না। তারপর হচ্ছে দেখা যায় তার ভিতরে আস্তে আস্তে ডিপ্রেশন তৈরি হতে থাকে। তো এই ধরনের সাইকোলজিক্যাল, সমাজের বিভিন্ন লোকও তাকে বিভিন্ন কথা বলে, নানা কুসংস্কার থেকে, সোশ্যাল যে এম্বারাসমেন্ট যেটা, সবাই তাকে এটা কেন হলো, এটা সারবে না, এটা মানে তাকে বিভিন্ন ধরনের পরামর্শ, অনেক ধরনের কুসংস্কার আছে আমাদের। এগুলো যখন তার কানে আসতে থাকে তখন দেখা যায় যে সে সাইকোলজিক্যালি আরো আপসেট হয়ে যায়। সে কারণে ভিটিলিগো রোগীদের কিন্তু ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়া। চিকিৎসার পাশাপাশি তার যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট চলবে, তার পাশাপাশি সাইকোলজিক্যাল, এবং তার সাইকোলজিক্যাল কন্ডিশনটা অ্যাসেস করা, সে কতটা ডিপ্রেশনে রয়েছে বা কতটা সাইকোলজিক্যাল আপসেট সেটা আইডেন্টিফাই করা, এবং সে অনুযায়ী তাকে প্রয়োজনে কাউন্সেলিং করা, তারপর প্রয়োজনে সাইকোলজিক্যাল যে ড্রাগগুলো আছে সেগুলোও ব্যবহার করা যায়, অর্থাৎ তাকে সব দিক থেকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। জি, সেক্ষেত্রে ভিটিলিগোর কথা বলছিলেন, এক্ষেত্রে বয়সের সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা? বয়স ভিটিলিগো সাধারণত দেখা যায় যে ইয়াং অ্যাডাল্টদের হয়, অর্থাৎ 20 থেকে 40 বছর এর মধ্যে শুরু হয় রোগটা সবচেয়ে বেশি। তবে এটা এর আর্লি এজেও হতে পারে, অনেক সময় চাইল্ডহুড বয়সেও ভিটিলিগো ডেভেলপ করতে পারে। তবে কমন এজ হচ্ছে আসলে 20 থেকে 40 বছর, এই বয়সে পেয়ে থাকি ভিটিলিগো। আচ্ছা, যেটি বলছিলেন যে 30% মানুষের ক্ষেত্রে জন্মগত এটি হতে পারে, সেক্ষেত্রে জন্মের পরপরই যদি ধরা পড়ে যে সন্তানের আসলে এই রোগটি হয়েছে, সেক্ষেত্রে বাবা মা কি করবেন? ধন্যবাদ। এক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে। চাইল্ড, একটা ছোট বাচ্চার যদি ছোট অবস্থাতেই তার ভিটিলিগো শনাক্ত করা যায়, তাহলে তাকে সেই লাইনে চিকিৎসা দিতে হবে। তার অ্যাসোসিয়েটেড ভিটিলিগোর সাথে আরো কিছু কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে, অন্যান্য অটোইমিউন ডিজিজ, থাইরয়েডের সমস্যা, অ্যাডিসনস ডিজিজ, তারপর অ্যালোপেশিয়া এরিয়া, এরকম আরো বেশ কিছু অটোইমিউন ডিজিজ, তার কানেকটিভ টিস্যু ডিজিজও আছে এর মধ্যে থাকতে পারে। তো এই ডিজিজগুলা হচ্ছে তার আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে ইনভেস্টিগেশনের মাধ্যমে। আর তারপর হচ্ছে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত খাবার ওষুধ, খুব স্ট্রংলি কোনো খাবার ওষুধ দেয়া যায় না। সেখানে হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্টও করা যায় না ভিটিলিগোতে যে ট্রিটমেন্ট মডেলিটিস আছে তার মধ্যে। এখানে হচ্ছে সাধারণত টপিক্যাল ওষুধ দিয়ে তাকে কন্ট্রোলে রাখতে হয়, যাতে রোগটা আর স্প্রেড না করে, সেজন্য লাগানোর ওষুধ দিয়ে এবং ফটোথেরাপি দেওয়া যেতে পারে, এইভাবে বাচ্চার ডিজিজটাকে কন্ট্রোল। এটা একবারে ছোট বয়সে। সেক্ষেত্রে ছোট বয়সে যদি চিকিৎসা দেওয়া হয়, সেটি কি ধীরে ধীরে কমতে থাকে? এটা হচ্ছে এটা ভ্যারি করে। এটা আসলে যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ছোট বয়সে ট্রিটমেন্ট দিলে এটা যতটুকু জায়গায় ছিল ততটুকু জায়গাতেই আছে, সেখান থেকে ইমপ্রুভ করে গেছে, একদম পেশেন্ট কিওর হয়ে গেছে, এটা হয়। আবার কখনো কখনো দেখা যায় যে এটা স্প্রেড করে যাচ্ছে চিকিৎসা দেওয়ার পরও। কারণ বাচ্চাদের কিন্তু ওরকম স্প্রেড করে যাওয়ার জন্য, কমানোর জন্য আমরা যে ওষুধগুলো দেই, বিভিন্ন স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, ওগুলো কিন্তু বাচ্চাদেরকে ওইভাবে দেয়া যায় না। তো ওইভাবে দেয়া না যাওয়ার কারণে তাদের যেহেতু ইন্ডিকেশন থাকে না, সে কারণে আমরা টপিক্যালি লোকালি তাকে ট্রাই করি কন্ট্রোলে রাখার। তো এই কারণে দেখা যায় যে যেহেতু স্ট্রং ওষুধগুলো দেওয়া যাচ্ছে না, তার ডিজিজ অনেক সময় স্প্রেড করে যেতে পারে, আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে।
এটা হতে পারে। তো একটা বয়সের পরে গিয়ে আমরা তখন ওই ওষুধগুলা তাকে অ্যাপ্লাই করি। তার আগে পর্যন্ত সাধারণত তাকে ওইভাবে লোকাল চিকিৎসার মাধ্যমেই কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে ওষুধের কথা বলছিলেন, ওষুধগুলো দেওয়ার পর কি আবার স্বাভাবিক অবস্থায় আসা সম্ভব? হ্যাঁ, ভিটিলিগোতে আবার স্বাভাবিক অবস্থায় আসা সম্ভব। ভিটিলিগোর অনেক ধরনের ট্রিটমেন্ট মডালিটিস রয়েছে, আমি পরে বলবো সেটা নিয়ে। হ্যাঁ, এটি নিয়ে আমরা কথা বলবো, চিকিৎসা পদ্ধতি, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসলাম বিরতি থেকে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, সেতী রোগ। এই সেতী রোগের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কি কি চালু রয়েছে? ধন্যবাদ। সেতী রোগের চিকিৎসা পদ্ধতি এখন মোটামুটি সব ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে চালু রয়েছে। একদম লাগানোর ওষুধ, ফটোথেরাপি, সার্জিক্যাল ট্রিটমেন্ট সবকিছুই আমাদের দেশে এখন হচ্ছে। তো চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যেটা আসবে লাগানোর ওষুধ। আমরা যদি আসি, এখানে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি, তবে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে আবার দেখা যায় অনেক সময় চামড়া পাতলা হয়ে যাওয়া, চামড়া ফেটে ফেটে দাগ পড়ে যাওয়া, স্ট্রায়া যেটা বলি, এগুলো দেখা যেতে পারে। এই জন্য হচ্ছে কন্ট্রোল ওয়েতে স্টেরয়েড ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। আর আরেকটা, এছাড়া আরো বেশ কিছু আধুনিক চিকিৎসা রয়েছে, ট্যাক্রোলিমাস, তারপর হচ্ছে আপনার ক্যালসিপোট্রিওর, এই ধরনের বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো দেওয়া যায়। তো লোকালি লাগানোর জন্য এগুলো দেওয়া যেতে পারে। আর ফটোথেরাপি একটা খুব ভালো অপশন। ফটোথেরাপি কি সব বয়সী? ফটোথেরাপি সব বয়সী দেওয়া যেতে পারে, বিশেষ করে ন্যারোব্যান্ড ইউভিবি যেটা, সেটা হচ্ছে আপনার একদম বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। আর আরেকটা সোরালিন দিয়ে, যেটা সোরালিন পুভা থেরাপি, যেটা টপিক্যাল এবং সিস্টেমিক রয়েছে, এটা একটা ওষুধ মিথক্সালিন, যেটা খাওয়ানো হয় পেশেন্টকে, এবং আরেকটা টপিক্যাল যেটা হচ্ছে লাগানো হয়। তো এই খাওয়ানো এবং লাগানোর পরে সেখানে ইউভিএ ফটোথেরাপি দেওয়া হয়। তো এখানে সোরালিনটা বাচ্চাদের জন্য ইন্ডিকেটেড না, এই জন্য ছোট বাচ্চাদের সোরালিন পুভাটা দেওয়া যায় না, কিন্তু ন্যারোব্যান্ড ইউভিবি যেটা, সেটা দেওয়া যায়। তারপর লেজার রয়েছে, এক্সিমাল লেজার, এটা খুব ভালো কাজ করে ফটোথেরাপিতে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যে চিকিৎসায় দেওয়া হোক ভিটিলিগোতে, পেশেন্টকে একটু ধৈর্য রাখতে হবে। অর্থাৎ তার একটা সাদা দাগ, সে যদি 15 দিন 1 মাস ওষুধ লাগিয়ে বলে যে আমার এটা কমলো না, তাহলে কিন্তু হবে না। এটা পেশেন্টকে আগেই বুঝিয়ে দিতে হবে যে এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, কাউন্সেলিং এর মাধ্যমে বুঝাতে হবে যে যে চিকিৎসা আপনি ব্যবহার করেন, খাবার হোক, লাগানোর হোক বা ফটোথেরাপি হোক, সেটাই হচ্ছে একটু দীর্ঘ সময় ধরে। এটা সাধারণত কতদিন সময় লাগতে পারে? এটা হচ্ছে এক একটা পদ্ধতিতে এক এক সময়। তো অ্যাভারেজে ধরেন অ্যাটলিস্ট 3 মাসের আগে রেসপন্স সাধারণত বোঝা যায় না। তো সাফিসিয়েন্ট রেসপন্স বুঝতে 6 মাস সময় লেগে যেতে পারে, আর একদম পুরোপুরি কিওর হতে আপনার 2-3 বছরও লেগে যেতে পারে। তো এইটা হচ্ছে পেশেন্টকে সে অনুযায়ী যদি বুঝিয়ে দেওয়া হয় যে আপনার এতটা সময় লাগতে পারে এই চিকিৎসার মাধ্যমে, তাহলে পেশেন্টের একটা মেন্টাল প্রিপারেশন থাকে। এটা কি যখন চিকিৎসা দিচ্ছে তার সাথে চিকিৎসকরা এই বিষয়গুলো কাউন্সেলিংও করে দিতে হবে? কাউন্সেলিং করতে হয়। এবং ভিটিলিগো রোগীর, যে বলছিলাম যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকে, এই কারণে ভিটিলিগো রোগীর কিন্তু কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। তাকে পুরো ডিজিজ প্রসেসটা বোঝাতে হচ্ছে যে আপনার এটা খারাপ কোনো ডিজিজ না। তাকে ট্রিটমেন্টটা বোঝাতে হচ্ছে, আমি আপনাকে এই ট্রিটমেন্ট দিচ্ছি, তারপর আপনার এই ট্রিটমেন্টে এতদিন সময় লাগতে পারে, সেটা তাকে ক্লিয়ার করে দিতে হচ্ছে। পাশাপাশি তাকে যে সাইকোলজিক্যাল সাপোর্ট, সেটা তাকে দিতে হচ্ছে। তো কাজেই এখানে হচ্ছে পেশেন্টের সাথে যে সময় দেয়া, সেটা আমার অন্য ডিজিজে যেটা দেয়া দরকার ভিটিলিগো পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু তার চেয়ে অনেক বেশি সময় দিতে হবে এখানে। জি, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা বলছিলেন, কখন আসলে এই সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে? ধন্যবাদ। সার্জিক্যাল ট্রিটমেন্ট যখন দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্ট আর কাজ করছে না, এবং কিছু কিছু ফ্যাক্টর, যেমন তার সার্জিক্যাল ট্রিটমেন্টের আগে অবশ্যই তার ডিজিজটা স্টেবল হতে হবে। যখন যে ভিটিলিগোটা প্রোগ্রেস করছে, সেখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে লাভ নাই। এক জায়গায় সার্জারি করলে ডিজিজটা আরেক জায়গায় তখন স্প্রেড করে যাচ্ছে। তো ডিজিজটা স্টেবল হতে হবে তাকে। অর্থাৎ স্টেবল বলতে আমরা বুঝি এটা সাধারণত 1 থেকে 2 বছর যদি আর নতুন কোনো ভিটিলিগো না হয়, নতুন কোনো সাদা দাগ না হয়, যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই থাকে, হ্যাঁ, এবং যেটা ছিল সেটাও স্প্রেড করছে না, তখন আমরা সেটাকে স্টেবল ধরে নেই, সেটা সার্জারির জন্য সিলেক্ট করি। পাশাপাশি তার আগে ভিটিলিগো ট্রিটমেন্ট সে নিয়েছে বিভিন্ন পদ্ধতি এবং সেগুলা কাজ করেনি, হ্যাঁ, এরকম কিছু ফ্যাক্টর, তারপর তার বয়স, হ্যাঁ, সবকিছু কনসিডার করে, অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি আছে কিনা, সবকিছু কনসিডার করে তারপর আমরা পেশেন্টকে সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য সিলেক্ট করতে পারি। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তবে আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
করোনা ভাইরাস প্রতিরোধে আমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলব এবং এর পাশাপাশি আমাদেরকে পুষ্টিসম্পন্ন খাবার গ্রহণ করতে হবে, কারণ পুষ্টিসম্পন্ন খাবার গ্রহণ করলে আমরা খুব সহজেই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবো এবং করোনা ভাইরাসকে প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে। আপনার খাবার তালিকায় নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলসযুক্ত খাবার রাখুন। তাজা শাকসবজি এবং রঙিন ফলমূল গ্রহণ করুন, কারণ তাজা শাকসবজি এবং রঙিন ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ যুক্ত খাবার গ্রহণ করুন। প্রতিদিন অন্তত 3 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। গাজর, টমেটো, বিট এই সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে এবং এর পাশাপাশি আম, ডাল এগুলোতেও কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময়টাতে আপনার খাবার তালিকায় রাখতে ভুলবেন না। ডিম, দুধ, মাছ, মাংস এবং বিভিন্ন প্রকারের ডাল গ্রহণ করুন। 4 থেকে 5 প্রকারের ডাল যদি আপনি একসঙ্গে মিক্সড করে রান্না করেন সেটাও কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিনের কাজ করবে, মানে আপনার মাছ বা মাংসের মতোই কাজ করবে এবং এই বিভিন্ন প্রকারের মিক্সড ডাল খেলে আপনি প্রোটিনের পাশাপাশি কিন্তু ভিটামিন এবং মিনারেলসও পেয়ে যাচ্ছেন। ভিটামিন সি যুক্ত খাবার এই সময়টাতে খেতে একদমই ভুলবেন না। বিভিন্ন দেশীয় এবং টক ফল রয়েছে, আমলকি, অরবরই, কাঁচামরিচ, লেবু, টমেটো, পুদিনা পাতা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। প্রতিদিন খাবারের সঙ্গে আপনি সালাদ রাখতে পারেন। আপনি টমেটোর সালাদ কিংবা কাঁচামরিচ 2টা অথবা 2 স্লাইস লেবু রাখতে পারেন, যা কিন্তু খুব সহজেই আপনার ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। বিকালের নাস্তায় আপনি 1 মুঠো বাদাম রাখতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার এবং ভিটামিন ই যুক্ত খাবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী। প্রতিদিন সূর্যের আলোয় আপনি অন্তত 30 মিনিট থাকার চেষ্টা করুন, সকাল 10টা থেকে দুপুর 2টা। এই সময়টার মধ্যে আপনি যদি 30 মিনিট রোদে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে এবং সূর্যের আলো খুব সহজেই আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ, নিয়মিত কড লিভার অয়েল, পিনাট বাটার, ডিম এগুলো গ্রহণ করতে পারেন, যা কিন্তু ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে। বীজ জাতীয় খাবার গ্রহণ করুন, কারণ বীজ জাতীয় খাবারে আপনার প্রোটিনের পাশাপাশি প্রচুর মিনারেলস এবং ভিটামিনস রয়েছে। সূর্যমুখী ফুলের বীজি, কুমড়োর বীজি এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে এবং জিঙ্ক রয়েছে, সেলেনিয়াম রয়েছে, যা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী। সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা গরু বা খাসির মাংস, অর্গান মিট এগুলো গ্রহণ করতে পারি। কলিজা আছে, কলিজাটা আমরা রাখতে পারি, সেক্ষেত্রে 85 থেকে 100 গ্রামস পর্যন্ত আমরা নিতে পারি। এতে কিন্তু জিঙ্ক, ভিটামিন বি12 এর চাহিদা পূরণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিঙ্কের কিন্তু কোনো জুড়ি নেই। তবে যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে তাদের কিন্তু এক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। টক দই, যেটা প্রোবায়োটিক হিসেবে খুবই সুপরিচিত, আপনারা কিন্তু এই সময়টাতে টক দই গ্রহণ করতে পারেন। যে কোনো বেলায় খাবারের পরে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আধা কাপ থেকে 1 কাপ পরিমাণ টক দই গ্রহণ করুন, কারণ টক দই আমাদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে এবং আমাদের অন্ত্রে যখন উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে তা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এর পাশাপাশি কিন্তু টক দই আমাদের পরিপাকতন্ত্র এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। অনেকেই আছেন যাদের দিনে 2 থেকে 3 বার বা তারও বেশি চা গ্রহণের অভ্যাস রয়েছে। অনেকেই রয়েছেন যাদের দিনে 2 থেকে 3 বার বা তারও বেশি চা পান করার অভ্যাস রয়েছে। এই সময়টাতে আমরা সাজেশন দিয়ে থাকি আপনি গ্রিন টি গ্রহণ করতে পারেন, কারণ গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। যদি সেটা কেউ খেতে না চান তাহলে আদা চা কিংবা বিভিন্ন মশলা চা, মানে আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে কিন্তু একটা চা তৈরি করে খেতে পারেন, যা কিন্তু আপনার এই সময়টাতে যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকে বা শ্বাসযন্ত্রের কোনো সমস্যা, সর্দি, কাশি এগুলো থেকে থাকে, গলা ব্যথা থাকে, সেটা কমাতে সাহায্য করবে। নিয়মিত পুষ্টিসম্পন্ন খাবার গ্রহণের পাশাপাশি আপনার খাবার তালিকা থেকে কিছু খাবার আপনার বাদ দিতে হবে এবং কিছু খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে, যার মধ্যে কার্বোনেটেড বেভারেজ, সফট ড্রিঙ্কস, প্রসেস ফুড, প্রসেস মিট, ফাস্ট ফুড এগুলো গ্রহণ করা যাবে না এই সময়টাতে। বাসায় রান্না করলে আমরা রান্নাতে কম তেল মশলা ব্যবহার করব, কাঁচা লবণটা পরিহার করব।
অতিরিক্ত চিনি, মিষ্টি, তৈলাক্ত, ভাজা পোড়া জাতীয় খাবার এই সময়টাতে গ্রহণ করা যাবে না। এবং আমরা এই সময়টাতে যাই রান্না করব সেটা খুব ভালো করে যাতে সিদ্ধ হয় সেদিকটাতে খেয়াল রাখবো। অর্ধসিদ্ধ কোনো খাবার এই সময়টাতে গ্রহণ করা যাবে না। জি, আমরা সেতী রোগ নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে সেতী রোগের যদি ঠিকমতো চিকিৎসা নেওয়া না হয়, কি কি জটিলতা আসলে রোগীর মধ্যে দেখা দিতে পারে? ধন্যবাদ। সেতী রোগের সাথে কিন্তু ওই যে আমি বলছিলাম অন্য কিছু অটোইমিউন ডিজিজ, এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ অর্থাৎ নিজের শরীরের ইমিউনিটি নিজের সেলকে ধ্বংস করছে, এর সাথে আরো কিছু অটোইমিউন ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। তো সেতী রোগ রোগীকেও আমাদের সেই ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড আছে কিনা সেটা আইডেন্টিফাই করা একটা বড় ইম্পর্টেন্ট। তো সেখানে হচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, বিশেষ করে তার থাইরয়েডের ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, এগুলো দেখা খুব জরুরি। তো এগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। আর তারপর হচ্ছে যে তাকে যে তার যে চিকিৎসা সেটা তাকে নিতে বলি, এবং চিকিৎসা না নিলে যেটা হয় যে সেখানে কসমেটিক ডিসফিগারমেন্ট একটা ফ্যাক্টর, ডিজিজটা স্প্রেড করে যেতে পারে। তার যদি হেভি সান এক্সপোজারে যায়, সে যদি বেশি রোদে কাজ করে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক সময় লং টার্মে সেখান থেকে স্কিন ক্যান্সার, ম্যালিগনেন্সি এগুলো হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জিনিসগুলা পেশেন্টকে বুঝাতে হবে। এই যে কাজেই একটা সেতী রোগীকে সানব্লক ক্রিম, কিন্তু সান প্রোটেকশন এবং সানব্লক ক্রিম এটা আমরা অ্যাডভাইস করে থাকি তার সান প্রোটেকশনের জন্য। তো এগুলো মোটামুটি যে কমপ্লিকেশন, এছাড়া বড় ধরনের আমি যেগুলো বললাম, এছাড়া আসলে সেতী থেকে বড় ধরনের আর কোনো কমপ্লিকেশন হওয়ার চান্স নাই। যেমন এটা থেকে কি আপনার লিভার ফেলিউর হবে কিনা, কিডনি ড্যামেজ হবে কিনা, ব্রেইন ড্যামেজ হবে কিনা, এই ধরনের কোনো যেটা লাইফ থ্রেটেনিং, এই ধরনের কোনো রিস্ক সেতী রোগ থেকে নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবশেষে আসলে জানতে চাবো যে এই যে যাদের সেতী রোগ হয়েছে, পরিবারের সদস্যদের ভূমিকাটি কেমন হবে? ধন্যবাদ। অবশ্যই পরিবারের সদস্যদের ভূমিকা এখানে সাপোর্টিভ হতে হবে। পরিবার তাকে সব ধরনের মেন্টাল, সাইকোলজিক্যাল এবং ট্রিটমেন্ট পারপাসে সব ধরনের হেল্প তাকে করতে হবে। কারণ পরিবার থেকেই যদি সে সাহায্য, সহযোগিতা এবং সাপোর্টটা না পায়, তাহলে কিন্তু তার পক্ষে আসলে এই ডিজিজটাকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না, এই ডিজিজটার এগেইনস্টে ফাইট করা সম্ভব না। ভিটিলিগো এত বেশি ডিস্ট্রেসিং একটা ডিজিজ যে এটার জন্য কিন্তু বিভিন্ন সোশ্যাল এবং সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সোশ্যালি অনেক ধরনের সাপোর্ট গ্রুপ রয়েছে। তো এই সাপোর্ট গ্রুপগুলোর সাথে তাকে ইন্টারঅ্যাক্ট করাটা খুব জরুরি। হ্যাঁ, যুক্ত হয়ে নিলে তাহলে দেখা যায় যে তাদের কাছ থেকে একজন রোগী যদি আরেকজন রোগীর কাছ থেকে সাপোর্ট পায়, তাহলে সেটাও তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর ওয়ার্ল্ড ভিটিলিগো ডেও পালিত হয়, এটা খুব বড় সড় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং একই সাথে দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেতী রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নিব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ত্বকের দাগ আসলে এক একটা জায়গায় এক একটা কারণে হয়, এক এক রকম হয়। যেমন আমরা ত্বকের দাগ বলতে ইউজুয়ালি যেটা বুঝি সেটা হচ্ছে ফেসে বা মুখমণ্ডলে। এছাড়াও কিন্তু ত্বকের দাগ যে কোনো জায়গায় হতে পারে। যেমন আপনার শরীরের পিঠে হতে পারে, ট্রাঙ্কে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো জায়গায় দাগ হতে পারে। তো দাগের আসলে অনেক কারণ থাকে। কিছু কিছু কারণ আছে যেগুলি স্কিন ডিজিজের কারণে, যেমন বা চর্মরোগের কারণে, কিছু কিছু আছে অন্য অসুখের কারণে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।